আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখব আরবি 29টি হরফের 17টি মাখরাজ। তো যারা কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়তে চায় তাদের জন্য মাখরাজ শেখা অতি আবশ্যক। কারণ মাখরাজ যদি কারো না জানা থাকে তাহলে সে কোরআন শরীফ কখনোই সহিহ শুদ্ধ করে পড়তে পারবে না। এজন্য আপনি যদি কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে অবশ্যই আপনার মাখরাজ জানতে হবে আগে। তো আজকে আমরা শিখব 17টি মাখরাজ। সকলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করছি। 1 নাম্বার মাখরাজ, খেয়াল করবেন। 1 নাম্বার মাখরাজ কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয়। 1 নাম্বার মাখরাজটাই কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয়, মানে গলার শুরু হইতে। হামজা হা, 2টি অক্ষর উচ্চারিত হয় এখান থেকে। হামজা, প্রথমটা হচ্ছে হামজা, তারপর ওটা হচ্ছে হা। হামজা হা, খেয়াল করবেন। হামজা হা, আমার সাথে পড়বেন, উচ্চারণগুলো অবশ্যই জানতে হবে। হামজা হা, এই উচ্চারণটা কেমন করে করতে হবে? শক্ত করে, শক্ত করে হামজা হা। তাহলে 1 নাম্বার মাখরাজ আমরা শিখলাম, কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা, শক্ত করে হামজা হা। তারপর 2 নাম্বার মাখরাজটা, 2 নাম্বার মাখরাজ কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয়। দেখুন 1 নাম্বারটা কিন্তু আমরা শিখলাম কণ্ঠনালীর শুরু হইতে, মানে গলার শুরু হইতে। তারপর 2 নাম্বারটা কণ্ঠনালীর মধ্যখান হইতে, মানে গলার মাঝখান থেকে এই 2টি অক্ষর উচ্চারিত হয়। 2টি অক্ষর হচ্ছে আইন হা। আইন, দেখুন আপনি যখন উচ্চারণ করবেন খেয়াল করবেন যে উচ্চারণটা আপনার কোথায় থেকে আসে। আইন হা, কীভাবে করতে হবে? গলা চিপে, মানে গলার মাঝখান থেকে গলা চিপে উচ্চারণ করতে হবে। আইন হা, হা, আইন হা। অনেকেই এই হা আর এই হার ভিতরে পেঁচ লাগিয়ে দেয়, দুটোটাকে বলে হা হা, এরকম হা উচ্চারণ করে, না বলা যাবে না। এটা হলো হা আর এটা হচ্ছে হা। আইন হা, আইন আর হা এই 2টার উচ্চারণ এক জায়গা থেকে আসবে, আর হামজা হা এই 2টার উচ্চারণ আরেক জায়গা থেকে আসবে। তো 2 নম্বর মাখরাজ আমরা শিখলাম কণ্ঠনালীর মধ্য হইতে উচ্চারিত হয় আইন হা, গলা চেপে আইন হা। তারপরে ধরুন 3 নম্বর মাখরাজ কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয়। আমরা 1 নম্বর মাখরাজ উপরে পড়ে আসলাম কণ্ঠনালীর শুরু হইতে, তারপর 2 নম্বর পড়ছি কণ্ঠনালীর মধ্যখান হইতে। এখন দেখুন 3 নম্বর কণ্ঠনালীর শেষ হইতে, মানে গলার শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গইন খ। গইন, এই যে মোটা করে, মোটা করে বলতে হবে গইন খ। অনেকে গাইন বলে, গাইন বলে খা বলে, এরকম বলা যাবে না, বলতে হবে গইন খ। খ, মোটা করে গইন খ। তাহলে 3 নম্বর মাখরাজ আমরা শিখলাম কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। তাহলে আমাদের 3টি মাখরাজ শেখা হয়ে গেল। তারপরে চলুন 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কফ, মোটা করে কফ। খেয়াল করবেন, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরে, মানে উপরের যে তালু আছে সেই তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে কফ, শক্ত করে কফ। কফ, আমার সাথে আপনারাও বলুন কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ, মোটা করে কফ। তারপর চলুন 5 নম্বর মাখরাজ। 5 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ। কাফ, শক্ত করে কাফ। উচ্চারণটা করতে হবে শক্ত করে কাফ। আবার খেয়াল করবেন 5 নম্বর মাখরাজটা জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ। কাফ, কাফ বলার সময় মুখটা একটু চ্যাপটা হবে, মানে শক্ত করে একটু চ্যাপটা করে বলতে হবে কাফ, এরকম করে। তো আমরা 5 নম্বর মাখরাজ শিখলাম জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। উপরটা পড়ছি কফ আর এটা বললাম কাফ। উপরটা হচ্ছে মোটা করে আর এটা হচ্ছে শক্ত করে, মোটা করে কফ আর এটা হচ্ছে শক্ত করে কাফ। দেখুন এই 2টার পার্থক্য হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ, আর এটা জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া,
এটা জিহ্বার গোড়া তার বরাবর উপরে, আর এটা জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ, মধ্যখান পেঁচানো, এটা কাফ কাফ। যাই হোক, আমরা 5 পর্যন্ত শিখলাম। তারপরে 6 নাম্বার, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় 3টি অক্ষর, জিম, শিন, ইয়া। আবার জিম, শিন, ইয়া, শক্ত করে বলতে হবে। জিহ্বার মধ্যখান মানে জিহ্বার যে মাঝখানের জায়গাটুক আছে, ওই জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, উপরের যে তালু আছে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে এই 3টি অক্ষর উচ্চারণ করার সময়। দেখুন, খেয়াল করুন, আপনারাও বলুন, জিম, শিন, ইয়া, শক্ত করে, জিম, শিন, ইয়া। তো 6 নম্বর মাখরাজ গেল। তো চলুন 7 নম্বর মাখরাজে, জিহ্বার গোড়ার কিনারা, এই ব্যারিকেড দিয়েও এখানে এটুক পড়তে হবে না। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, খেয়াল করবেন, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় বদ বদ, মোটা করে বদ। আবার খেয়াল করুন 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, মানে জিহ্বার গোড়ার যে কিনারা আছে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে এই দদ উচ্চারণ করার সময়। আপনারা উচ্চারণ করুন, খেয়াল করুন, দেখুন কোথায় থেকে এই দদটা উচ্চারণ হয়, বদ বদ, মোটা করে বদ। আশা করি সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতেছেন। তারপরে চলুন 8 নম্বর মাখরাজে, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, খেয়াল করবেন, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় লাম লাম, স্বাভাবিকভাবে উচ্চারণ হবে লাম। তারপরে চলুন 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় নুন নুন, মানে জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, উপরের তালুর সাথে লাগবে, উচ্চারণ হবে নুন। এটাও স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে লামের মতো করেই, নুন নুন। তারপরে চলুন 10 নম্বর মাখরাজে, জিহ্বার আগার পিঠ মানে জিহ্বার মাথা যে আছে সেই মাথার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে র র র। আপনি আমার মতো করে র উচ্চারণ করুন আর খেয়াল করুন, দেখুন রটা কোথায় থেকে উচ্চারণ হয়, র র, মোটা করে র। আবার বলি, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় র, মোটা করে র। এবার চলুন 11 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ হচ্ছে, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, খেয়াল করবেন, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় 3টি অক্ষর ত দাল তা। খেয়াল করবেন কোথায় থেকে উচ্চারণ হয়, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, মানে জিহ্বার আগা সামনের উপরের যে 2টা দাঁত আছে সেই 2টা দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, ত দাল তা, শক্ত করে উচ্চারণ করতে হবে, ত দাল তা। তো গেল আমাদের 11 নম্বর মাখরাজ। এবার চলুন 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজ হচ্ছে, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট, উপরটা পড়ছে কিন্তু জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। আর 12 নম্বরটা হচ্ছে, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় 3টি অক্ষর সদ জা সিন, 3টি অক্ষর শীষ দিয়ে উচ্চারণ হবে সদ জা সিন। আবার খেয়াল করুন 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় সদ জা সিন। তারপরে চলুন 13 নম্বর মাখরাজে, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া 3টি অক্ষর উচ্চারণ হয় ও রাল সা,
উচ্চারণ করতে হবে নরম করে। ও রাল সা, খেয়াল করবেন। ও রাল সা, এখানে খেয়াল করুন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি অক্ষর উচ্চারণ হয় ও রাল সা। তো গেল আমাদের 13 নম্বর। এবার চলুন 14 নম্বরে। 14 নম্বর মাখরাজ হচ্ছে নিচের ঠোঁটের পেট। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি অক্ষর উচ্চারণ হয় ফা। ফা, খেয়াল করুন আপনি, এই ফাটা যখন উচ্চারণ করব তখন নিচের ঠোঁটের যে পেট আছে মধ্যখান, ঠোঁটের মধ্যখান, উপরের দুই দাঁতের মাথা সেই মধ্যখানে লাগবে। ফা, নরম করে ফা। আবার বলি, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় ফা। ফা। তারপরে 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের মধ্যস্থল হইতে পড়া হয় তিনটি অক্ষর বা, ওয়াও, মিম, এরকম করে বা, ওয়াও, মিম। আবার খেয়াল করুন, দুই ঠোঁটের মধ্যস্থল হইতে পড়া হয় বা, ওয়াও, মিম। তারপরে দেখুন 16 নম্বর মাখরাজ। 16 নম্বর মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া হয়। ভালো করে খেয়াল করবেন, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয়। মদের হরফ তিনটি। আমি আপনাদেরকে পূর্বের অনেক সবকের ভিতরে বলেছি যে মদের হরফ তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ হইলে সেটা মদের হরফ হয়ে যায়, সে আলিফটা। তারপরে জেরের পরে সাকিনওয়ালা ইয়া হইলে সেই ইয়াটা মদের হরফ হয়ে যায়। তারপরে পেশের পরে সাকিনওয়ালা ওয়াও হইলে সেই ওয়াওটা মদের হরফ হয়ে যায়। তো এই সমস্ত হরফগুলো যখন এই জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমুল্লা ইয়া, পেশের পরে জজমুল্লা ওয়াও, এই তিনটা যখন হবে এভাবে, জের জবরের পরে এরকম হবে, তখন সেই হরফগুলোকে এক আলিফ করে টেনে পড়তে হবে, টেনে টেনে পড়তে হবে। যেমন বা, বি, বু, এরকম। বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, এরকম টেনে টেনে পড়তে হবে। আবার বলি 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয়। যেমন বা, বি, বু, এরকম করে। তো আশা করি 16 নম্বর মাখরাজ বুঝতে পারছেন। তারপরে চলুন 17 নম্বর মাখরাজ। 17 নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাঁশি হইতে গুন্নাহ পড়া হয়। খেয়াল করবেন, নাকের বাঁশি হইতে গুন্নাহ পড়া হয়। যেমন আম্মা, ইন্না, ওয়াজিব গুন্না। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। আমি আপনাদেরকে প্রত্যেকটা সবকের ভিতরে ওয়াজিব গুন্নার ব্যাপারে বলে থাকি। এই যে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়। দেখুন এখানে মিমের উপর তাসদিদ আর এখানে নুনের উপর তাসদিদ, টান দিয়ে গুন্নাহ করে পড়তে হবে। আম্মা, ইন্না, মানে গুনগুন করে গুন্নাহ করতে হবে। আম্মা, ইন্না, এরকম গুন্নাহ করতে হবে। খেয়াল করবেন 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্নাহ পড়া হয়। আম্মা, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। তাহলে আম্মা, ইন্না। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরে এই আলিফের একটি বিষয় দেখুন, এই যে নিচ দিয়ে লেখা আছে, আলিফে হরকত দিলে হামজার মতো উচ্চারণ হয়। যেমন আলিফ মিম জবর আম, দেখুন আম উচ্চারণ হয়েছে, আলিফ দিয়ে মিম ধরছি, উচ্চারণ হয়েছে আম। এখন যদি আমি এখানে হামজা দিয়ে মিম ধরে উচ্চারণ করব, হামজা মিম জবর আম, তাহলে আলিফ এবং হামজা দুটোটার উচ্চারণ আম, একই উচ্চারণ। এজন্য বলছে আলিফে হরকত দিলে হামজার মতো উচ্চারণ হয়। তো এটা সকলে খেয়াল করবেন। তো যাই হোক, 17টি মাখরাজ আমরা শিখলাম। ইনশাল্লাহ আশা করি আপনারাও মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখে মুখস্থ করে নিতে পারবেন। এই ভিডিওটি আপনার একবার দেখলে হয়তো নাও হতে পারে, আপনি একাধিকবার দেখবেন, ইনশাল্লাহ আপনি এই 17টি মাখরাজ সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 17টি মাখরাজ সহি শুদ্ধ করে মুখস্থ করে তারপরে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আরবি 29 হরফের 17টি মাখরাজ সহি শুদ্ধ করে শিখলাম। ইনশাআল্লাহ সামনে আবার অন্য সবক নিয়ে আসব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।